নমস্কার বন্ধুরা। নতুন বছর আসলেই মনে হয় নতুন কিছু কাজ করবার অঙ্গীকার। সেই অঙ্গীকার নিয়েই গ্লোব টিভি হাজির হয়েছে আপনাদের দরবারে। নতুন কিছু নিশ্চয়ই, যে সমস্ত মানুষগুলোকে আপনারা রোজ দেখেন, যাদের কথা রোজ শোনেন, তাদের মনের কথা, তাদের অজানা কথা, অন্তর কথা নিয়ে শুরু হচ্ছে আমাদের এই নতুন ধারাবাহিক আপনাদের জন্য। কি আজকে কে গেস্ট? নিশ্চয়ই বলবো তার কথা। তাকে আপনারা সবাই চেনেন। তিনি কবি, সাহিত্যিক, নাট্যকার, নাট্যকর্মী, সঞ্চালক, সেরকম একজন মানুষ আজ আমার সামনে আমাদের এই গ্লোব টিভিতে এসছেন। আমরা ধন্য তাকে পেয়ে। তিনি বহুদিন ধরেই কবিতা লিখছেন। 1993 সালে তার প্রথম কাব্যগ্রন্থ কবিতার বড়দের কবিতা বেরোয়। যখন তিনি স্কুলে ছিলেন তখন থেকেই তার লেখা সন্দেশ পত্রিকায় ছাপা হয়েছিল। এরপরে তো ইতিহাস, সেখানে আস্তে আস্তে যাব, কিন্তু প্রথমে আপনাদের সাথে তার পরিচয়টা একটু করিয়ে দিই। তিনি আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় কবি, সাহিত্যিক শিবাশিস মুখোপাধ্যায়। নমস্কার। প্রথম যে কথাটা বলবো, আমি প্রচণ্ড ভয়ে ভয়ে আছি, কারণ আমার সামনে যিনি বসেছেন তিনি একজন প্রখ্যাত সঞ্চালক। দীর্ঘদিন ধরে আকাশবাণীর FM রেডিওতে তিনি কাজ করেছেন। তার সাথে তার আজকে ইন্টারভিউ আমি নিচ্ছি। এটা আমার কাছে যেরকম সৌভাগ্য, সেরকম ভীষণ একটা ভয়ের ব্যাপারও। না, দাদার কাছে যাব, একটু ছোটবেলার কথা শুনি দাদা, তারপর আস্তে আস্তে আমরা এগোবো। সকলকে নমস্কার। নন্দিনী বলল বটে, আমার লেখালেখি, থিয়েটার করা, তার পাশাপাশি মিডিয়ায়, মানে বিশেষ করে আমি সরকারি চাকরি করতাম, ফলে আপনি বিকাশ ভবনে বোধহয় ছিলেন, চাকরি করতাম রাজ্য সরকারের, ফলে কেন্দ্রীয় সরকারের যে সংস্থা আকাশবাণী সরাসরি তখন ছিল, সেইখানে আমরা অনুমতি সাপেক্ষে শিল্প সাহিত্যের অনুষ্ঠান করতে পারতাম, সেটাই করতাম। 22 বছর সেই কাজটি করেছেন, রেডিও উপস্থাপক হিসেবে কাজ করেছি। ফলে নন্দিনী, তাহলে প্রথমেই যেটা যাই সেই তা সত্ত্বেও আমি বলে নিই, তা সত্ত্বেও এই যে বিভিন্ন মঞ্চে নন্দিনীর অনুষ্ঠান সঞ্চালনা শুনে আমরা মুগ্ধ হই, তার মানে তোমার একটা সার্টিফিকেট অলরেডি আছে। তুমি করেই বলছি। হ্যাঁ, একদমই নিশ্চয়ই তুমি করে বলবেন দাদা। সেটাই যে মানে এত বড় একজন সঞ্চালককে আজকে আমরা পেয়েছি কি না গেস্ট হিসেবে, সেটা সত্যি। মানে উনি প্রশ্ন করেন, আপনারা শোনেন, কিন্তু আজ আমি প্রশ্ন করব, উনি উত্তর দেবেন না, সেরকম কিছু বলবো না। যেটা একটু প্রথম কথায় যাই, উনি মামার বাড়িতে বড় হয়েছেন সুখচর। না, মামার বাড়িতে, সুখচর আমার নিজেদের বাড়ি। মামার বাড়িতে আমার জন্ম হয়েছে, শিয়াখালায় আপনার জন্ম। শিয়াখালা হুগলি জেলার একটা গ্রামে, সেইখানে আমার জন্ম। কিন্তু আমার বেড়ে ওঠা সুখচরে। সুখচর মানে হচ্ছে পানিহাটি মিউনিসিপ্যালিটির অন্তর্গত। এদিকে পানিহাটি, ওদিকে খড়দা, মাঝখানে গঙ্গাপাড়ের জায়গাটাকে বলে সুখচর। অনেক প্রাচীন একটা গ্রাম, সুখচরও প্রাচীন গ্রাম। সোদপুর স্টেশন থেকে যেতে হয়, অনেকেই জানে, যারা জানে না তাদের জন্য বলা। একদম। আর প্রথম আপনার ছড়া প্রকাশিত হয় সন্দেশ পত্রিকা, সেটা তখন কলেজে পড়তে। তুমি ঠিকই বলেছো। ওই সুখচরেই আমাদের একটা ছোটদের সংগঠন ছিল, সুখচর শিশু উদ্যান। সেইখানে আমাদের একটা ছোটদের পত্রিকা বের করা, এবং সেই সূত্রে ছোটদের লেখালেখি শুরু। কলেজে পড়তেই সন্দেশে ছড়া লিখে পাঠিয়ে দিয়েছিলাম, এবং সেটা বেরিয়েছিল। তখন সম্পাদনা করতেন সত্যজিৎ রায়, নলিনী দাস এবং লীলাদি। যেসব চিঠিও আছে, লীলা মজুমদারের লেখা চিঠি। তারপরে আপনার বড়দের প্রথম বই 1993 প্রথম কবিতা বই বেরোয় দেশ পত্রিকা। না, বই বেরিয়েছে পরে। 1993 প্রথম কবিতা বেরোয় দেশ পত্রিকায়। একবারে আপনার কিরকম লেগেছিল? কারণ আপনি ছোট থেকেই মোটামুটি লেখালেখি করছেন। খুবই ভালো লেগেছিল। খড়দায় থাকে আমাদের বন্ধু সুদীপ বন্দ্যোপাধ্যায়, সেও পরে কবিতা লিখে এবং অন্যান্য নানান লেখালেখি করে খুবই বিখ্যাত হয়েছে। আমাদের বন্ধু সুদীপ আমাকে ফোন করলো, শিবাশিস দা, আজকে দেশ পত্রিকায় দুটো লেখা বেরিয়েছে, কবিতা বেরিয়েছে, ওগুলো কি তোমার? তাই আমি বললাম হ্যাঁ। তো তখন সেই সুদীপ বলাতে আমি ছুটে গিয়ে পত্রিকা কিনলাম এবং দেখা, আমি তো পাঠিয়েছিলাম। 2000 সালে আপনি প্রথম পুরস্কার পান, কীর্তিবাস পুরস্কার। ওই 1999-2000-ই প্রথম আমার বই বেরোয়। আনন্দ পাবলিশার্সে তখন বাদল বসু, বাদলদা বলতাম, ওনার নাম ছাপা হতো দ্বিজেন্দ্রনাথ বসু। বাদলদা আমাদের 4 জনকে চিঠি দেন। আমি ছিলাম, আমার বন্ধু ছিল মন্দাক্রান্তা সেন, পিনাকি ঠাকুর
এবং বিভাস রায়চৌধুরী। আচ্ছা, নাট্য ব্যক্তিত্ব বিভাস রায়চৌধুরী? না, বিভাস চক্রবর্তী না, বিভাস রায়চৌধুরী। বিভাসও নাটক করে, বনগাঁয়ে থাকে, আচ্ছা, কবি হিসেবে বেশি পরিচিত। তো যাই হোক, তো আমাদের 4 জন তরুণ কবিকে বাদলদা চিঠি দেন 2000 সালে, মানে আজ থেকে 25 বছর আগে, যে তোমরা 4টে বই আমাদেরকে দাও, আমরা তোমাদের বই করতে চাই। বাহ, এই বলে, এবং বড় সুযোগ। এবং সেই প্রথম বইটাই কৃত্তিবাস পুরস্কার পায় সুনীল গঙ্গোপাধ্যায়, আমাদের প্রিয় সুনীল দা ওটা কৃত্তিবাস পুরস্কার দেন। তখন বইমেলাটা হতো পার্ক স্ট্রিটের মাঠে, আচ্ছা, ওইখানে ইউবিআই অডিটোরিয়াম, এখন তো এসবিআই অডিটোরিয়াম হয়, তখন ইউবিআই অডিটোরিয়াম, সুনীল দা পুরস্কার দেন। মঞ্চে সুনীল গঙ্গোপাধ্যায় উপস্থিত ছিলেন, সাথীদি তো পুরস্কারটা তুলে দেন আমাকে হাতে, সুনীল দা বক্তব্য রাখেন। আমি এবং আমার এক কবি বন্ধু পৌলমী সেনগুপ্ত, সেও পরে খুবই বিখ্যাত হয়েছিল, এবং সে পরে একটা বিখ্যাত সংস্থায় নানান বাণিজ্যিক পত্রপত্রিকার দায়িত্বে ছিল। একদম। তো পৌলমী আর আমি একসঙ্গে দুজনে মিলে কৃত্তিবাস পুরস্কার পেয়েছিলাম, সেটা 2000 সালে। আচ্ছা, তারপর 2000 সাল পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির অনিতা সুনীল, সেটা 2010-এ। 2010, সেটাই বললাম। তারপর 2010-এ আসি, এই পশ্চিমবঙ্গ সরকারের যে পুরস্কারটি আপনি পেয়েছিলেন, অনিতা সুনীল বসু পুরস্কার, তখন নীরেন্দা সভাপতি। আচ্ছা, নীরেন্দা, এই আমাদের সমরেন্দ্র সেনগুপ্ত, সমরেন্দ্র দা, এই যে দাদা বলে ডাকার সুযোগ পেয়েছিলাম, এটা কিন্তু সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্য। সুনীল গঙ্গোপাধ্যায় কৃত্তিবাস পত্রিকা নবপর্যায়ে আবার তৈরি করে শুধু আমাদের পুরস্কৃত করেছেন ডেকে ডেকে, খুঁজে খুঁজে, তাই নয়, তিনি একটা ইন্টারভিউ নিয়েছিলেন বোধহয় শঙ্খ ঘোষের। সুনীল দা বলে দিতেন, এই তুমি এবারে একটা কাব্য নাটক লেখো তো, বিভাস হয়তো বললেন তুমি এবার একটা সংলাপ কবিতা লেখো, এরকম। মন্দাক্রান্তকে বললেন তুমি গুচ্ছ কবিতা দাও, এরকম। এই যে নামগুলো বলছি, আমাদের সব হীরের টুকরো ছেলেমেয়েরা কবিরা, এই মন্দাক্রান্তা সেন, শ্রীজাত, পরে বিনায়ক বন্দ্যোপাধ্যায়, পিনাকি ঠাকুর, বিভাস রায়চৌধুরী, রূপক চক্রবর্তী, এই আমাদের সবাইকে তখন, আজ 90 দশকে, আমাদের সকলকে ডেকে ডেকে কৃত্তিবাস পুরস্কার দেওয়া, কৃত্তিবাস পত্রিকার পাতায় লিখতে সুযোগ দেওয়া, এইসব করেছিলেন। আচ্ছা, তা আমাকে সুনীল একবার দায়িত্ব দিলেন, তুমি শঙ্খ ঘোষের ইন্টারভিউ নাও নবপর্যায়ের কৃত্তিবাস পত্রিকার জন্য। আচ্ছা, তা আমি সুনীলদাকে বললাম, সুনীলদা আপনি কি একটু শঙ্খবাবুকে বলে দেবেন? এইটা প্রসঙ্গে বলি যে শঙ্খবাবু বলতাম, কিন্তু সুনীল দা বলতাম। সুনীল দা, সমরেন্দ্র দা, নবনীতা দি, কিন্তু শঙ্খবাবু, শঙ্খদা কেউ আমাদের বলতো না, মানে আমাদের বয়সের কেউ শঙ্খদা বলে ডাকবে, এইটা আমাদের চল ছিল না। শঙ্খবাবু বলতাম। তো আমি বললাম, আপনি কি শঙ্খবাবুকে বলে দেবেন যে, আমি তো তখন অর্বাচীন, নেহাতি অর্বাচীন, একটা দুটো লেখা বেরিয়েছে, একটা বই বেরিয়েছে। তো সুনীলদা বললেন, তুমি গিয়ে শঙ্খবাবুকে বলো, শঙ্খবাবু যদি মনে করেন সাক্ষাৎকার দেবেন, তাহলে তুমি বললেই দেবেন। আচ্ছা, আর শঙ্খবাবু যদি মনে করেন সাক্ষাৎকার দেবেন না, তাহলে আমি বললেও কোনো লাভ হবে না। সত্যি কথাই, আপনারা এরকম মানুষগুলো, ওর ব্যক্তিত্ব সম্পর্কে সুনীলদার কিরকম একটা ধারণা আমার দিলেন, তা শঙ্খবাবু সেটা দিয়েছিলেন। কৃত্তিবাসের কথা বললাম, সেই সাক্ষাৎকার দিয়েছিলেন, লিখিতভাবে প্রশ্ন করেছিলাম, উনি লিখিতভাবে উত্তর দিয়েছিলেন, এবং সেই সাক্ষাৎকার কৃত্তিবাসে ছাপা হয়েছিল, এবং সেটা পরে শঙ্খ ঘোষের একটা সাক্ষাৎকারের সংকলন আছে, দেশ থেকে বেরিয়েছে, কথার পিঠে কথা, সেইখানে আছে, সাক্ষাৎকারটা আছে। আচ্ছা, আপনার একটি বই বিশ্ববিদ্যালয়ে পড়ানো, উপন্যাস কাহ্ন চর্যাপদের ওপর খুব সম্ভবত, সেটা নিয়ে একটু বলুন, যে সেটা লেখার পরিপ্রেক্ষিতে। সেইটা লেখার পরিপ্রেক্ষিতে হচ্ছে, কাহ্ন বলে আমরা একটা পত্রিকা বের করি। আচ্ছা, তো বের করে আমরা সব তরুণদেরই কবিতা দিতাম, কিন্তু আমরা শঙ্খ ঘোষ, সুনীল গঙ্গোপাধ্যায় প্রায় প্রতি সংখ্যাতেই ঘুরিয়ে ফিরিয়ে লিখতেন, উৎপল কুমার বসু, নীরেন চক্রবর্তী, এরকম সবারই কবিতা, ভাস্কর চক্রবর্তী, সবারই কবিতা নিয়েছি সেখানে। আর আমাদের বন্ধু বান্ধবরা তো লিখতই, কখনো যশোধরা রায়চৌধুরী গুচ্ছ কবিতা লিখছে, কখনো শ্রীজাত গুচ্ছ কবিতা লিখছে, কখনো বিনায়ক লিখছে, আর জয় গোস্বামী, সুবোধ সরকার, এরাও লিখতেন, শ্যামলকান্তি দাস, সবাই লিখেছেন কাহ্নয়। তো কাহ্ন বলে আমরা যখন পত্রিকা করছি, সবাই জিজ্ঞেস করতে শুরু করলো, কাহ্ন কে? তোমরা কাহ্ন নাম দিয়েছো কে? হ্যাঁ, চর্যাপদের কবি। তো এটা শঙ্খবাবুকে বললাম যে, স্যার সবাই জানতে চায় কাহ্ন কে, কাহ্ন। শঙ্খবাবু বললেন, তুমি একটা লিখে ফেলো তাহলে কাহ্নকে নিয়ে। এইরকম সময় বাদলদা বললেন যে, আমাদের ওখানে কর্তৃপক্ষ আনন্দলোকের বোধহয় প্রথম প্রকাশিত হয়েছিল, পুজো সংখ্যা আনন্দলোকে বোধহয় প্রকাশিত হয়েছিল। আচ্ছা, এইরকম না, সেই চর্যাপদের কবি কান্নপাদকে নিয়ে লেখা সেই উপন্যাস। আচ্ছা, ফলে ওই একটা ওই একালের কবিতায় সেকালের কবিতার প্রভাব, বা একালের সাহিত্যে সেকালের সাহিত্যের প্রভাব, এরা 50 নম্বরে থাকে MA ক্লাসে। আচ্ছা, নানান ইউনিভার্সিটি এই কান্ন টেক্সট হিসেবে
সেখানে পড়ানো হয়, রেফারেন্স হিসেবে পড়ানো হয়। এটা তো খুবই ভালো। আমরা আমার দর্শক বন্ধুরা জেনে খুশি হবেন, অনেকেই হয়তো জানতেন, আবার অনেকেই হয়তো জানতেন না। তো আপনার ওই ছোটবেলার দিককার একটা ছড়া শুনেনি কথা বলতে বলতে, নাকি মানে বড় ছড়া তো একটা বলাই যায়। সন্দেশের প্রসঙ্গ এলো, সন্দেশেই বেরিয়েছিল একটা ছড়া পড়ি, তখন সত্যজিৎ এবং ওই তো বললাম লীলাদি এবং নলিনীদি ওরা সম্পাদনা করতেন। এরকম একটা ছড়া আছে যে, দিনরাত্রির বাজনা শুনে কান্তচরণ পাইনের, অতিষ্ঠ সব গ্রামবাসীরা সাহায্য নেয় আইনের। থানার বড় দারোগা বাজনা কাঁপায় তারোগা, কান্ত বলে হু হু আমি ছাত্র বাঘা বাইনের, শুনেই পুলিশ চাকরি দিল 300 টাকা মাইনের। বাহ, চমৎকার। 2008 সালে বোধহয় আপনার শ্রেষ্ঠ কবিতা সংকলন বেরিয়েছিল, যেটা সুনীল গঙ্গোপাধ্যায় মুখবন্ধ লিখে দিয়েছেন। হ্যাঁ, সুনীল দার সাথে আপনার ব্যক্তিগত সম্পর্ক কেমন ছিল একটু শুনি। খুবই ভালো। সুনীল দা তো এটা বলে রাখি, সুনীল দা কিন্তু দাদার একটা পছন্দ করতেন। আচ্ছা, মানে একেবারে শেষ দিকে হয়তো আমরা দেখেছি সুনীল যেটু ইত্যাদি বলছেন, অনেক বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা দাদার একটা পছন্দ করতেন। সুনীল দা বলতেন সিগারেট খেও না, খাওয়া খুব খারাপ, তবে খেলে আর আমার থেকে দূরে গিয়ে খেও না, অনেকক্ষণ আড্ডা মারছো এখানেই খেতে পারো, হ্যাঁ অত দূরে গিয়ে খেও না, কিন্তু খেও না, এটা খুব খারাপ। শুনতে অনেকবার সিগারেট ছেড়ে দিয়েছেন। পিনাকিকে বললেন যে আমি সিগারেট ছেড়েছি, পিনাকি তোমাদের ওই বাঁশবেড়িয়া বাড়ি ছিল পিনাকি ঠাকুর, কবি পিনাকি ঠাকুর নেই এখন আর, তো তুমি তোমাদের ওই বাঁশবেড়িয়ার বিড়ি এনে দিয়ে হতো, আমি তো বিড়ি ছেড়ে দেবো কথা দিইনি, সিগারেট ছেড়ে দেবো কথা দিয়েছি, আমি প্রতিজ্ঞা করেছি খাবো না। তো এইসব মজার ঘটনা সুনীলার সঙ্গে আছে, অনেক পানভোজনের আসর। কিন্তু একটা যেটা কথা বলবার, অনেকে ভাবেন যে সুনীলদার সঙ্গ মানেই খালি পান ভোজন আর হই হল্লা, কিন্তু না, সুনীলদার থেকে আমরা রবিবারের আড্ডাধারী ছিলাম। অনেকে এখন কবি হিসেবে বিখ্যাত করেছে। বুথসন্ধ্যা তো একটা আলাদা আড্ডা ছিল, সেখানেও কিছু কিছু সাহিত্য পাঠ হতো ইত্যাদি শুনেছি। আমরা বুথসন্ধ্যার সদস্য ছিলাম না, আমরা সুনীলদার একেবারে রোববারে সকালবেলা আড্ডাধারী, বিকেলবেলাও মাঝে মাঝে উনি ডাকতেন, ডাক পড়তো সারাক্ষণ। নীরেন্দারও তো এরকম রবিবারের আড্ডা বোধহয় ছিল, অতটা ছিল না, শঙ্কর বাড়িতে একটা রবিবারের আড্ডা হতো, কিন্তু সুনীলদার বাড়িতে এই আড্ডায় কিন্তু সাহিত্যের আলোচনা হতো। সারা ভারতবর্ষের সাহিত্যের কথা কিন্তু সুনীলদার মুখ থেকে আমরা জেনেছি, এবং সারা পৃথিবীর সাহিত্য, যেহেতু সুনীলদা সারাক্ষণই যাতায়াত করতেন, হ্যাঁ কখনো আইওয়া গিয়ে তার গল্প, কখনো, এবং বিশেষ করে সাহিত্য একাডেমির সভাপতি ছিলেন তো, মানে ধরা যাক কেদার মিশ্র বলে একটি ছেলে উড়িষ্যায় ভালো কবিতা লিখছে, সেটা আমরা সুনীলদার কাছে প্রথম শুনি এবং তার কবিতা পড়ি। আচ্ছা, মানে এই রকম আর মানে সমস্ত ধরুন বিভিন্ন জায়গায় কারা ভালো লিখছেন সে খবরটা উনি সারা ভারতবর্ষের, এইটা মানে পরে সুবোধ সরকারের মধ্যে সেটা দেখা যায়, সুবোধদার মাধ্যমে আমরা কিছু কিছু করে জানতে পারি অনেকটাই। তো সুবোধদা ওই ন্যাশনাল এক্সপোজার মধ্যে থাকেন। সুনীলদা কিন্তু এই ব্যাপারে আমাদের পথপ্রদর্শক। সুনীলদার হাত ধরে পরে সুবোধদা মল্লিকা দিয়ে একটা পত্রিকা বের করেন ভাষানগর, সেখানে ওরা সারা ভারতবর্ষের কবিতা অনুবাদ করে ছাপতে শুরু করেন। অশোক বাজপেয়ী জি ওদের ডেকে নিয়ে যান। ভাষানগরের একটা ট্যাবলোও থাকে বইমেলাতে, বইমেলা জানুয়ারি মাস মানেই তো বইমেলা। বইমেলার বলতে তখনকার বইমেলার আড্ডা আর এখনকার বইমেলার আড্ডার একটু কথা গল্প। এখনকার বইমেলা আড্ডা তো আছেই, ওই যে ভাষানগরের গাড়ি হয় সেখানে তার সামনে সবাই হই করে কবিতা পাঠ করায় করা সে করা ধুলোর মধ্যে দাঁড়িয়ে। তখনকার বইমেলা আড্ডা বলতে কৃত্তিবাসের একটা স্টল থাকতো, আর আমাদের কান্ন বলে পত্রিকা আমরা বের করতাম, আমি পিনাকি ঠাকুর, সেখানে পৌলমী এসে দাঁড়াতো, যশোদা, মন্দাক্রান্তা, এই সব আমাদের দল বল মিলে বিবাহ শেষে যেত বনগা থেকে ওর একটা কবিতার মুহূর্ত বলে পত্রিকা ছিল, সেটা নিয়ে বাঁকুড়া থেকে নাটমন্দির পত্রিকা আসতো, এইসব প্রচুর পত্র পত্রিকা। আমরা হই হই করে ঢোল বাজিয়ে, প্রসূন ভৌমিক থাকতো, প্রসূন ভৌমিক সাম্যব্রত জয়দার, তখন ঢোল বাজিয়ে ওরকম বইমেলার মধ্যে করা বিরাট গান বাজনা করতো, তখন গিল্ড খুব আপত্তি করতো। এখন তো প্রত্যেকটা স্টলেতে মাইক লাগিয়ে সবাই কুইজ কন্টেস্ট করে বেড়ায়। তখন গিল্ড থেকে আপত্তি হতো, কারণ বড় বড় দোকানওয়ালারা বলতো এরা এইভাবে স্টল ফল নিচ্ছে না, টাকা পয়সা খরচা করছে না, চাদর পেতে দাঁড়িয়ে গান বাজনা করে পত্রিকা বিক্রি করছে, হবে না। তো গিল্ড আমাদের আপত্তি করতো, আমরা তার প্রতিবাদে গান গিয়ে ঘুরে বেড়াতাম। সুনীলদা আমাদের সেই সব গানের মিছিলে যোগ দিতেন। ও তাই নাকি? বাহ, রবীন্দ্রনাথের গান গাইতে গাইতে হাঁটছি, হঠাৎ দেখলাম একটা মোটা গলা পিছন থেকে এলো, সুনীলদার গলা, সুনীলদাও আমাদের সঙ্গে গান গাইতে গাইতে যাচ্ছেন। আচ্ছা, এবার 2018 আসি, পশ্চিমবঙ্গ কবিতা আকাদেমির সুভাষ মুখোপাধ্যায় পুরস্কার পেয়েছেন আপনি। এটা একটু বলুন এটা সম্পর্কে। এটা পশ্চিমবঙ্গ কবিতা একাডেমির আমাকে পুরস্কার দিয়েছিলেন সুভাষ মুখোপাধ্যায় সম্মান। সুবোধদা পশ্চিমবঙ্গ কবিতা একাডেমির সভাপতি, এবং সুবোধদা বারবার বলেন একমাত্র পশ্চিমবঙ্গে
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে কবিতা একাডেমি, এটা ভারতবর্ষে কোথাও নেই, ও আচ্ছা, পশ্চিমবঙ্গে প্রথম, এবং সুবোধদা এখানে সভাপতি উনি। সুবোধদা আমার একটা খুব ব্যক্তিগত বিপর্যয়ের সময় গেছে তখন, তো সেই সময়ে আমাকে একদম বাড়ি থেকে বের করে নেয়, আশিস তোমাকে আবার কবিতা লিখতে হবে, আবার তোমার মঞ্চে কবিতা পড়তে হবে, এইসব বলে ডেকে নিয়ে পুরস্কার দিলেন। সেই পুরস্কারটা শীর্ষেন্দুদা আমার হাতে তুলে দিয়েছিলেন। আচ্ছা, এই বিষয়ে আমার একটা সৌভাগ্যের খুব অধিকারী। সুনীলদা যে কৃত্তিবাস পুরস্কার দিয়েছিলেন, সুনীলদা মঞ্চে বসেছিলেন কিন্তু আমার হাতে তুলে দিয়েছিলেন সাথীদি। আচ্ছা, আবার 2010-এ যখন নীরেন্দা বাংলা একাডেমির সভাপতি, নীরেন্দা পুরস্কারটা দিলেন, মঞ্চে নীরেন্দা বসেছিলেন, কিন্তু আমার হাতে তুলে দেবার জন্য সুনীলদাকে বাংলা একাডেমি থেকে ফোন করা হয়েছিল। সুনীলদা দিল্লি থেকে তার প্রোগ্রাম কাটছাট করে চলে এসেছিলেন আপনার হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য। বা এগুলো তো সত্যি একটা রেয়ার। কবিতা একাডেমির যে সম্মান সেটা তুলে দিয়েছেন শীর্ষেন্দুদা। আর আপনার পরে যেটা পেলেন আপনি আলপনা আচার্য পুরস্কার, যেটা শেষ পুরস্কার আপনার একাডেমি থেকেই পাওয়া, সেটা বাংলা একাডেমি, বাংলা একাডেমির সভাপতি ব্রাত্য বসু। ব্রাত্য আমাদের দীর্ঘদিনের সাহিত্য সঙ্গী। ব্রাত্য বসু মানে ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ একজন নাটককার, আন্তর্জাতিক মানের নাটক লেখেন ব্রাত্য, চলচ্চিত্রকার, সিনেমা অভিনেতা এবং ঔপন্যাসিক। আচ্ছা, এইটা বলাতে আমি একটা কথা বলি যে আপনি সদ্য একটা অন্যরকম, মানে আপনি নাট্যকার, নাটক করেন, নাট্য নির্দেশনা দেন, সেগুলো তো শুনেছি। এই সদ্য আপনার ভূমিকা দেখছি, নতুন ভূমিকা পালন করছেন, সেটা হচ্ছে সহ-নির্দেশক, সিনেমার সহ-নির্দেশক। তো এটা এই বোধহয় বেনারস আর বোলপুরে বোধহয় শুটিং আপনার হলো, সেটাতে কি আপনি কোনো পার্টও করেছেন না শুধু সহ-নির্দেশক? এটাও ওই যে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির সভাপতি ব্রাত্য বসু আমাদের দীর্ঘদিনের সাহিত্য সঙ্গী, ওরই উদ্যোগে উনি বললেন যে ভাই তুমি আমাকে অ্যাসিস্ট করো। আচ্ছা, তো ব্রাত্য বসুর শেকড় ছবিতে আমি সহকারী নির্দেশকের ভূমিকায় গেলাম। এই সিনেমার এই যে ফিল্ম ইন্ডাস্ট্রি দেখা এই আমার প্রথম। আচ্ছা, একটা বিরাট ব্যাপার। আমরা থিয়েটারের সঙ্গে যুক্ত আছি দীর্ঘদিন, থিয়েটার প্র্যাকটিসের মধ্যে আছি, কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রি যে কি বিরাট বিশাল ব্যাপার, সেইটা আমার দেখার অভিজ্ঞতা হয়েছে। তাহলে একটা এরকম নাটকের ওপর একটা কবিতা হয়ে যাক। হ্যাঁ, কবিতাটা বলছি, তার আগে বলে এই যে বাংলা একাডেমি পুরস্কারও দিয়েছেন বাংলা একাডেমির সভাপতি ব্রাত্য বসু, সুবোধ সরকার, তারা মঞ্চে থেকে পুরস্কৃত করেছেন। এবং ওর যে সিনেমাটা অ্যাসিস্ট করতে গিয়ে আমি আমার কাজ নিশ্চয়ই করেছি, ভালো করে করবার চেষ্টা করেছি, খুব পরিশ্রম সাধ্য ব্যাপার, কিন্তু খুব আনন্দও আছে। আচ্ছা, কিন্তু অপলক দেখেছি ব্রাত্য বসুকে সৃষ্টি করতে দেখেছি। এটা নিয়ে লিখবো আমি। আমাকে শ্যামলকান্তি দাস আছেন, শ্যামলদা এবং শঙ্কর দাদের যে পত্রিকা, ওরা লিখতে বলেছেন। আচ্ছা, আমি এই ফিল্ম মেকার ব্রাত্য বসুকে নিয়ে লিখবো যে কি আশ্চর্য, তার কিরকম সৃষ্টির নানান অভিক্ষেপ কিভাবে আমি ঘনিষ্ঠভাবে দেখেছি, সেটা আমার লিখবার ইচ্ছা আছে। আচ্ছা, তো আমরা সেটা তো যখন প্রকাশিত হবে তখন আমরা সেটা অবশ্যই পড়বো। কিন্তু তার আগে এই যে নাটক, আপনি প্রচুর নাটক, মির্জাফরের কথা আসবে, তো একটু আমরা সেই ধরনের কবিতা। নাটক আমার ভালোবাসার বিষয়। ছোট থেকে সুখচর গ্রুপ বলে একটা নাটকের দলে আমি যুক্ত আছি, নাটক করি, অভিনয় করি, নাটক লিখি, নির্দেশনার কাজ করি। আর আমাদের অফিস ক্লাবে, বিকাশ ভবনে আমি চাকরি করতাম, সেখানেও এডুকেশন ডাইরেক্টরেট কালচারাল ইউনিট বলে একটা আছে। আচ্ছা, সেখানেও আমরা দীর্ঘদিন ধরে থিয়েটার করেছি, থিয়েটার করিয়েছি। তো নাটকের প্র্যাকটিসের মধ্যেই আছি। তো এইরকম একটা নাটকের বিষয়বস্তু নিয়ে একটা কবিতা। অজিতেশ নাট্য সংগ্রহ। আমাদের পাড়ায় কাল বৈশাখী এসেছিলেন একবার। অজিতেশের মতন কালো আর চওড়া তাঁর কপাল, তেমনি আদিম আর তেমনি আধুনিক তাঁর চাহনি। ক্লাবের মাঠে ম্যারাপ বাঁধা হয়েছিল শক্তপোক্ত, কিন্তু হুট করে তিনি এসে পড়তেই ত্রিপল ফুলে উঠল হু হু করে, বাঁশে আর কাতা দড়িতে আছড়ে পড়ল গর্জন, আর সেই জলস্ফীতির ভিতরে যেন খলবল করে উঠল পাড়ার সব হাঙর তিমি, রাঘব বোয়াল, এমনকি আমাদের মতো চুনোপুঁটির দলও। হাওয়ায় তখন তুমুল নাচন কোদন। চেষ্টা করলে হাঙরেরও দাঁত দেখতে পাবে, কিন্তু যখন মহিনবাবুর চুরিটা চমকাবে তখন দেখতে পাবে না, পাবে না। কি বৃষ্টি, কি তুফান, কি ভাসান সেদিন আমাদের। তারপর যখন মেঘের তুলো ঘষে মেকআপ তুলে ফেলছেন আকাশ, মুচকি একটু জোছনা ছড়িয়েছে তার ঠোঁটে, তখন উপর দিকে মুখ তুলে তাঁকে ঘিরে দাঁড়ালাম আমরা। তিনি বললেন, বুঝলে খোকন, এ হলো দেহপট সনে নট, এ হলো 3 পয়সার পালা। এ কি আর সারা জীবন কারো সঙ্গে থাকে? পরদিন সকালে হু হু করে খবর ছড়ালো, তাণ্ডবের সুযোগে বিটি রোডের মান্তুমাস্তানের সঙ্গে ভেঙে পড়েছে আমাদের পাড়ার বাসন্তীদি।
পরের বসন্তে তিনি এসেছিলেন আবার, মঞ্জরি আমের মঞ্জরি ছড়িয়ে দিয়েছিলেন হাওয়ায় হাওয়ায়, কিন্তু আমরা সবাই সেদিন থমথম করছি। কয়েক ঘন্টা আগে ম্যাটাডোরে চেপে পাড়ায় ঢুকেছে বাসন্তীদির বডি, মান্টু মাস্তানকে শেল্টার দিয়েছে পার্টি, আর 1 মিনিট নীরবতা পালনের পরে শুরু হয়ে গিয়েছে সবুজ সংঘের অ্যানুয়াল ফাংশন। আকাশ সেদিনও কালবৈশাখী রজিতেশ, বজ্রপাত সেদিনও তাঁর কণ্ঠস্বর। বুঝলে খোকন, এ হলো দেহপট শনে নট, এ হলো 3 পয়সার পালা। এ কি আর সারা জীবন কারো সঙ্গে থাকে? চমৎকার শুনলাম। যেরকম ছড়াত শুনেছিলাম, ছড়াত থেকে পরবর্তীকালে গদ্যধর্মী কবিতা, তো এইরকম নিজেকে বারবার করে ভেঙে নতুন করে আবার তৈরি করতে পারেন একজন মানুষ, তিনি হচ্ছেন আমাদের শ্রদ্ধেয় শিবাশিস দা। আর সেটা হচ্ছে আগামীতে আরো তার কিছু ভালো, মানে ভবিষ্যতে আপনি আর কি নতুন কিছু করবার জন্য বলছেন, আমার একটু দর্শক বন্ধুদের শোনান যে আর কি করবার পরিকল্পনা আছে। একটা তো ব্রাত্য বসু কিভাবে সিনেমা করছে সেটা নিয়ে আপনি একটা লেখা লিখছেন, সে তো লিখছি। হ্যাঁ, আর তাছাড়া নতুন এগুলোর বাইরে গিয়ে আপনি কি করতে চাইছেন? আমি বেনারসে এই শুটিং এর জন্য আমার কিছুদিন যেতে হয়েছিল, সেই 2-3 দিন। তার আগেও বেনারসে আমি বেশ কিছুদিন গিয়েছিলাম, 1 সপ্তাহ। আচ্ছা। তো সেই সময়টা আমার বেনারস খুব দাঁড়িয়েছে, সারা ভারতের লোকেরা যাচ্ছে, মন্দিরে যাচ্ছে, কত রকমের লোক, কত রকমের শ্রেণী, মানে বড় লোক, গরিব লোক, সবাই যাচ্ছে। সেই সময় আমি একগুচ্ছ লেখা লিখেছি। আচ্ছা। সেই সব নিয়ে বই মেলায় আমি একটা কবিতার বই করবার পরিকল্পনা করেছি। একদম একদম সফল হোক আপনার এই পরিকল্পনা। আমরা একেবারে শেষের মুখে, নিজে যেহেতু লেখালেখির জগতে আছেন, আমি জিজ্ঞাসা করব যে আপনার প্রিয় লেখক কে বা লেখিকা? না, সে তো সবাই যেমন বলে আমিও তেমন বলতে পারি রবীন্দ্রনাথ। না, সেটা রবীন্দ্রনাথ হচ্ছেন আমাদের ঈশ্বর, আমাদের হৃদয়ের ঈশ্বর। ওনার বাইরে দেখুন, কবিতা, বিশেষ করে 50-এর দশকের কবিতা এবং 70-এর দশকের কবিতা আমি রোজ পড়ি। মানে সুনীল গঙ্গোপাধ্যায়, উৎপল কুমার বসু, শঙ্খ ঘোষ, অলোক রঞ্জন দাশগুপ্ত, আলোক সরকার, এই যে 50-এর দশকের আরো অনেকের নাম আছে, এবং 70 দশকের কবিতা জয় গোস্বামী, সুবোধ সরকার, শ্যামলকান্তি দাস, রণজিৎ দাস, মৃদুল দাশগুপ্ত এবং আরো যারা আছেন সকলের কবিতা, এটা আমরা মানে আমি প্রায় রোজই পড়ি। আর আমি সারাক্ষণ পড়ি তরুণদের কবিতা। তাহলে প্রাচীন যারা লিখেছেন তাদের কবিতা 50-70, তারপরে 0 দশকের কবি, সবার কারা লিখছে, মানে এটা খুব ডিপ্লোম্যাটিক উত্তর হয়ে গেল। না, ডিপ্লোম্যাটিক না, এটা খুব বলতে হবে যে আমি কিনে পড়ি। নতুনরা জানে যারা লিখছে, আমি অনেকেরই নাম করতে পারি, একটা দুটো নাম ফসকে গেলেও নতুনরা জানে, মানে আমার কাউকে লুকোবার কিছু নেই। না, একদমই তাই। আমি একেবারে কিনে পড়ি। ধরুন আমার থেকে অনেক ছোট, তার জন্য এই যে মেয়েদের মধ্যে বলি কস্তুরী সেন, অবন্তিকা পাল, এই আমাদের এই মুহূর্তে সব নামগুলো মনে আসছে না, আবার ছেলেদের মধ্যে অভিরূপ মুখোপাধ্যায়, হ্যাঁ, গৌরব চক্রবর্তী, সুদীপ চক্রবর্তী, এদের সব বই আমি কিনে পড়ি। তো সেটাই যে সামনেই বইমেলা, কুন্ডু, মানে সব বই সামনেই বইমেলা আসছে, আমরা শিবাশিসদার কাছে সুন্দর একটি বই উপহার পেতে চলেছি। সকলকে বলবো বই একটু পড়া খুবই দরকার, তাই না? অবশ্যই। আর নতুন যারা লিখছে তাদের জন্য কি 1 সেকেন্ডের একটা বার্তা আপনি দেবেন, যেটা আমাদের দর্শক বন্ধুর কাছে, নতুন যারা লিখতে আসছে তাদেরকে আপনি কি বলবেন? লিখে যেতে হবে। আমরা সবাই পড়ছি, সবাই পড়ছে কবিতা। আমি এই 2-4টে নাম বললাম বটে, আমি নাম বলে যাচ্ছি, ধরুন দীপান্বিতা সরকার, কেউ রাগ করার কিছু নেই। নতুনদের, তরুণদের কবিতা আমি একেবারে, আমি কেন, আমার অনেক বন্ধু বান্ধব আছে, কিনে পড়ি আমরা। শেষ প্রশ্ন, সেটা হচ্ছে কবিরা কি প্রেমে পড়ে প্রেমের কবিতা লেখে, নাকি এমনিও প্রেমের কবিতা লিখতে পারে? না, প্রেমে পড়লে তো প্রেমের কবিতা মানে জোয়ার খুলে যায়। এটা আমরা রবীন্দ্রনাথ থেকে শুরু করে, শঙ্কর ঘোষ থেকে শুরু করে সবাই আসলে প্রচুর আরো প্রশ্ন ছিল, উত্তরও হয়তো অনেক ছিল, কিন্তু কোথাও গিয়ে তো থামতে হয়। তাই আজকের আমাদের এই সুন্দর আড্ডাটা আমরা এখানে থামাবো, কারণ আগামীতে আবারও আসবো ওনাকে নিয়ে আরও একটি আড্ডায়। তাই আজকের মতো আমি নন্দিনী এখানেই অনুষ্ঠান শেষ করলাম। নতুন বছরের আরও একবার শুভেচ্ছা জানাই সকলকে। আর মাননীয় শিবাশিস মুখোপাধ্যায় ভালো থাকুন, সৃজনে থাকুন, কলমে থাকুন, এই জানিয়ে আপনারা যারা এতক্ষণ দেখলেন আপনাদের সকলকে
আমার নমস্কার, এবং এই যে গ্লোব টিভির কর্তৃপক্ষ এবং নন্দিনী, ওদেরও আমার নমস্কার, শুভেচ্ছা, কৃতজ্ঞতা। প্রতি রবিবার ঠিক 1:10 আপনারা দেখতে পাবেন আমাদের এই অনুষ্ঠানটি, যেটি আজকেই শুরু হচ্ছে। নমস্কার। আপনারা দেখছেন